আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন যে দেশে আবারও ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। তবে এর ২৩ মিনিট পর তিনি তার পোস্ট আপডেট করেন। একদিকে জুলাই ঘোষণাপত্র ঘোষণার তোড়জোড় চলছে, অন্যদিকে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ১/১১ আসবে কথা বলছেন। আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে আমাদের জিজ্ঞাসা থাকবে যে আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে আগামীকাল, এবং তার আগে তথ্য উপদেষ্টা বলছেন যে ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। আসলে কি ১/১১ মতো কিছু ঘটনা ঘটতে চলেছে? আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে? ধন্যবাদ। দেখুন, আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা, যাকে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, দ্য নোবেল লরেট, ক্লিনটনের দরবারে নিয়ে গিয়ে তিনি এর আগে এই ধরনের বিভিন্ন রকমের পোস্ট দিয়েছেন, খুবই স্পর্শকাতর পোস্টগুলো, এবং কিছুক্ষণ পরে তার নামিয়ে ফেলেছেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি পোস্ট দিয়েছেন পরপর দুবার। প্রথমত ১/১১ পদধ্বনি শুনতে পাচ্ছেন বলে, তারপর বলছেন যে না, যতই পদধ্বনির বিষয় ঘটুক, জুলাই বিপ্লব, তারাই কামিয়াব হবেন ইত্যাদি। তো এই যে ব্যাপারটা, এটা তার এক ধরনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, এবং সেই সঙ্গে আপনার আলোচনার সেন্টার পয়েন্টে তিনি চলে যেতে চান, যেখানে আমাদের আজকে শোটা করবার কথা বা শুরুটাই হওয়ার কথা এই জুলাই ঘোষণা মধ্যে কি আছে না আছে সেটা নিয়ে। তার থেকে তিনি কিন্তু মনোযোগটা নিজের দিকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। এবং এর আগেও আমি আজকে বেশ কটা শো করেছি এই বিষয়টার উপরে। সব জায়গায় কিন্তু তিনি সেন্টার অফ ডিসকাশন। তো সেদিক থেকে আমি বলবো তিনি যথেষ্ট সফল তার এই কৌশলের কারণে। ধন্যবাদ। না স্যার, উনি যে কৌশল নিচ্ছে, তাহলে কৌশল নেওয়ার জন্য কি উনি ১/১১ কথা বলছেন আসলে, নাকি দেশে এমন কিছু অবস্থা তৈরি হচ্ছে? দেখুন, প্রথম যখন ১/১১ হয়, তার ১ বছর আগে হ্যারি কে থমাস জুনিয়র, মান্যবর মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু এরকম একটি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং শাসক দলের সেক্রেটারি জেনারেল আপনার কাদের, ওবায়দুল কাদের, তিনি একবার বলেছিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও। অনেকটা সেই রকম একটা বিষয়। বিষয়টাকে সবাই হালকাভাবে নিয়েছেন, খেয়াল করেননি। এখনো ব্যাপারটা সেরকম হাসি তামাশার মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারো কারোর জন্য এটা উদ্বেগের বিষয়। কিন্তু বিষয় যেটি, আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারংবার বলেছেন যে তিনি যদি চাইতেন তাহলে তো শুরুতেই হস্তক্ষেপ করতে পারতেন, সেটা করেননি। তিনি বলেছেন যে এটা আমার কাজ নয়, রাজনীতিবিদদের কাজ যথাসময়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে তিনি কাজ করবেন, সহযোগিতা করবেন ইত্যাদি। কোন অবস্থায় ক্ষমতা লোভ তার নেই, এটা তিনি বারংবার বলেছেন। তৎসত্ত্বেও ধরুন পরিস্থিতি এমন দাঁড়ায় যে দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে, এবং সেনা হস্তক্ষেপ না করলে দেশ রক্ষা করা যাবে। কারণ তাদের সবচেয়ে বড় যে দায়িত্ব সেটি হচ্ছে দেশ রক্ষা করা। দেশ রক্ষার সেই প্লেজ থেকে তাদের যদি কোনো গত্যন্তর আর না থাকে, তাহলে হয়তো তারা সেটা করতে পারে না। যদি করেন, তারা বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল আপনার অঙ্গ এই রাষ্ট্রে। সুতরাং তাদের, আমার ধারণা, 2 ঘন্টার বেশি সময় লাগবে না টেক ওভার করতে, যদি তারা চান। আচ্ছা, আপনি বললেন তারা চান, তার মানে সেই সম্ভাবনা আছে এবং নাই, 50-50 এমন কিছু বলতে চাচ্ছেন? তাত্ত্বিক বিবেচনা ইটস অলওয়েজ দেয়ার। বিষয়টা হচ্ছে বাস্তবে পরিস্থিতিটা কেমন তার উপর কিন্তু নির্ভর করবে। দেশ তো ধ্বংস হতে দেয়া যায় না বা যাবে না। সেই জন্যই ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট হিসেবে তারা
তখন অনন্য পায় হয়ে রিলাক্টেন্টলি এই ভূমিকায় আপনার আবির্ভূত হবেন, এটাই স্বাভাবিক। স্যার তাহলে কি আমি আপনার কাছে আরেকটা জিজ্ঞাসা করতে চাই যে আসলে দেশ কি আসলে সেই লাস্ট পর্যায়ে আছে না আরো সময় লাগবে, ভালো আছে কিনা দেশ, মানে ফর যে এক্সাম্পল, জায়গায় সেনাবাহিনী। আলোচনার সুবিধার্থে আমি বলছি, ধরুন কালকে একদল লোক যদি বঙ্গভবন হামলা করে বসে, মহামান্য রাষ্ট্রপতিকে লিঞ্চ করবার চেষ্টা করে, তাহলে ডেফিনেটলি সশস্ত্র বাহিনী তো বসে থাকবে না। কিংবা ধরুন আমাদের কি পলিং স্টেশন গুলো যদি হামলার সম্মুখীন হয়, সারা দেশের জনজীবন যদি বিপর্যস্ত হয়ে পড়ে, আপনার ব্যাপক আপনার আইডি ব্যবহার করা হয়, কিংবা আপনার ধরুন সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এই প্রকার ব্যাপারগুলো ঘটলে ডেফিনেটলি সশস্ত্র বাহিনী তো বসে থাকবার জন্য প্রশিক্ষণ গ্রহণ করবে। তাদের সর্বরকম প্রশিক্ষণই কিন্তু প্রদান করা হয়। তাদের সাকসেসিভ যে ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে, ধরুন প্রাইমারি ট্রেনিংটা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, তারপরে এখানে এয়ার একাডেমি আছে, এখানে নেভাল একাডেমি আছে, তারপরে আপনার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ আছে, তারপরে আপনার ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে, ওয়ার কোর্স আছে, এনডিসি কোর্স আছে, ইউ নেম ইট। তারপরে এসআইএনটি গুলো আছে, যেখানে কমান্ডো ট্রেনিং প্রদান করা হয়, বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হয়। এমআইএসটি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আছে, 56টার বেশি প্রতিষ্ঠান আছে আপনার এই যে আমব্রেলা, যেটাকে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বলছি, তার আওতায় অধীনে। ধন্যবাদ। স্যার এই এই মাহফুজা নামের বিষয়টা নিয়ে আপনার আরেকটি প্রশ্ন আমার কাছে আপনার কাছে আপনি করতে চাই। যেমন তথ্য উপদেষ্টার এই ফেসবুক পোস্টের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ টিপ্পনী করে বলেছেন যে ঘন্টাখানেক পর উপদেষ্টা তার পোস্ট ডিলিট করে দিবেন। তথ্য উপদেষ্টা হয়তো পোস্টটি ডিলিট করেননি, কিন্তু 1 ঘন্টার মধ্যে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এই পোস্ট নিয়ে বিএনপি নেতার টিপ্পনী যে কেন করতে হলো, আর তাহলে কি সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কি অনেক খারাপ অবস্থা, আরো খারাপ অবস্থা গিয়েছে? কারণ গতকাল আগামীকাল আপনার জুলাই ঘোষণাপত্র আছে, সেদিকে নজর রাখছে বিএনপি। সেই জায়গা থেকে আপনার দৃষ্টিভঙ্গি শুনতে চাই। দেখুন, বিএনপি হচ্ছে বর্তমানে বাংলাদেশে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং তারা তিনবার ক্ষমতায় ছিলেন, সরকার গঠন করেছেন। সেই কারণে তাদের যথেষ্ট মনোযোগের সঙ্গে ডেভেলপমেন্ট অফ অল ইভেন্টস সেগুলো খেয়াল করতে হয়। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে, সেই যুক্তিতে সালাউদ্দিন মহোদয়, যিনি সাবেক জনকীর্তক, সাবেক প্রতিমন্ত্রী, সেই কারণে তিনি বিষয়গুলো এইভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, আমরা তো দেখছি আগামীকাল ঘোষণাপত্র হবে, জুলাই ঘোষণাপত্র। সরকারের তো প্রায় 1 বছর হয়ে গেল, সরকারের 1 বছর কাজের মূল্যায়ন করা হচ্ছে। আমি স্যার একটা বিষয়, অনেক অনেক কাজ থাকে যেহেতু, আমি একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই সরকার তো আসলে গণ আন্দোলনের প্রেক্ষাপটে এবং অনেকে আত্ম বলিদান দিয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই যে 1 বছরে নিহতদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি সরকার, এবং আহতদের সব রকম সহায়তা দিতে পারেনি এবং নিহত পরিবারের পক্ষে দাঁড়াতে পারেনি। একটি সরকার যার রক্তের বিনিময়ে ক্ষমতায় আসলো, তাদের তালিকা 1 বছর করতে পারে না, তারা কিভাবে সারা দেশের মানুষকে কল্যাণমুখী করতে পারে? এই জায়গা থেকে আসলে আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই, আসলে কতটা এই সরকার আসলে করতে পারে বা করা সম্ভব কিনা। দেখুন, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল গগনচুম্বী। সেটি নামতে নামতে এখন একেবারে ভূপৃষ্ঠে এসে পৌঁছেছে। সুতরাং এখন পুরো পরিস্থিতিটাই লেজে গোবরে, কোন রকমের সমন্বয় নেই, কোন রকমের টিম ওয়ার্ক নেই, ফলে যা হবার তাই হয়েছে। দায়িত্ব তাদের নিতে হবে। আপনার যা কিছু রিপ্লেস করে ভালো একটা কিছু দেওয়ার প্রত্যাশা এবং প্রতিশ্রুতি ফলেই কিন্তু আপনাদের ক্ষমতায় আসা। এখন দেশে যদি ব্যাপারটা দাঁড়ায় এরকম, সাবেক যে রেজিম ছিল তার তুলনায় আরো অধোগতির দিকে নিয়ে গেছেন পুরো পরিবেশ, পরিস্থিতি, প্রতিবেশ, তখন কিল একটাও তো মাটিতে পড়বে না। ওকে,
আহ, আমি জুলাই নিয়ে কথা বলতে চাই যে আপনারা জানেন যে জুলাইকে কেন্দ্র করে আগস্টের যে 5 তারিখ এবং 8 তারিখকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাশকতা চালাতে পারে। এ- এবং আরেকদিকে দেখছি যে ভারতীয় গণমাধ্যম বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইউনূস সরকারকে উৎখাত করার জন্য রণতরী সাজাচ্ছেন। কিন্তু তিনি বলেছেন যে সেটি হবে গণতান্ত্রিক উপায়ে। আহ তাহলে সরকার কেন নাশকতা, অস্ত্রোপচার তৈরির গল্প বা কথা কেন বলছে? দেখুন, এটা খুব টিপিক্যাল একটা স্টাইল। সেই আপনার গভর্নর মালিক যখন মশরকে পাকিস্তানের দায়িত্ব নিলেন, তখন মাইন্ডসেটটা যেমন ছিল, এখনকার মাইন্ডসেটটা অনেকটা সেরকম। অর্থাৎ যে যায় লঙ্কা সে হয় রাবণ, সেরকম একটা মনোভঙ্গি কাজ করছে, এক ধরনের আড়ষ্টতা কাজ করছে। ভয় দেখিয়ে, ভয়ের সংস্কৃতি ইনস্টিটিউশনালাইজ করে, কিংবা আপনার আহ, যা নয় তাই বিকৃত করে এ ধরনের অ্যাটেম্প্ট অসংখ্যবার আমরা দেখেছি, কিন্তু কোনো ডিভিডেন্ড পাওয়া যায়। সুতরাং এখানেও খুব একটা ফলদায়ক হবে বিষয়টা, সেটা আমি মনে করি না। আহ, গতকালকে তা এনসিপি দ্বিতীয় রিপাবলিকের 24 দফা ইস্তাহার দিয়েছে। তাদের ইস্তাহার কেমন লাগলো স্যার? আর আগামীতে এই ইস্তাহারের প্রেক্ষিতে বাংলাদেশ কিভাবে উন্নয়ন করবে, আপনার পর্যবেক্ষণ কি বলছে? ধন্যবাদ। গতকাল শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে যে ইশতেহার হাজির করা হয়েছে, সেখানে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেকেন্ড রিপাবলিক ঘোষণার অভিপ্রায় এবং নতুন সংবিধান হাজির করবার যে চেষ্টা। এই দুটি খুব মৌলিক ফান্ডামেন্টাল বিষয়। এখানটায় আমার ধারণা, যদি জুলাই ঘোষণায় তার প্রতিফলন না ঘটে, এনসিপি হয়তো অস্বীকৃতি জানাবে এই জুলাই ঘোষণায় শরিক হতে বা তাতে স্বাক্ষর করতে। তখন একরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তারা ক্ষুব্ধ হয়ে আপনার দাবি আদায়ের জন্য যমুনা ঘেরাও করবে। করলে পরে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় আপনার উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে তারা যা চান তাই দিয়ে দেবেন। ফলে আপনার আগে এই কায়দায় তারা অগ্রসর হয়েছেন, পুনরায় একই কায়দায় যাবেন, এটা নিশ্চিত। স্যার, শেষের দিকে চলে এসেছি, আপনার কাছে জানতে চাইবো যে আগামীকাল 5ই আগস্টে কেন্দ্র করে সারা দেশে মানুষের মধ্যে একটু উৎকণ্ঠা, বিশেষ করে ঢাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা। অনেকে বলছেন যে কালকে বাইরে বেরোবে কি বেরোবে না। আসলে কালকে কোনো উৎকণ্ঠার মতো ঘটনা কি ঘটতে পারে, না স্বাভাবিকভাবেই সবকিছু হয়ে যাবে? দেখুন, উৎকণ্ঠিত হবার যথেষ্ট কারণ আছে। এক, এই যে ট্রেন বোঝাই করে করে ঢাকার বাইরের লোকজনকে ঢাকায় নিয়ে আসার ফলে রাস্তাঘাটে যে বেহাল অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। আর ট্রাফিক যদি সিস্টেম কলাপস করে, তাহলে এটার ইম্প্যাক্ট সবকিছুর উপর পড়ে। সুতরাং আহ, আপনার স্ট্যাম্পিড থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে আমরা যদি সতর্ক না হই। সেই জন্য একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া ঢাকাবাসী যারা এখানেই বসবাস করেন, তাদের ঘর থেকে বের হওয়াটা আহ, একেবারে অত্যাবশ্যক না হলে না যাওয়াই ভালো। স্যার, আপনি যেহেতু ট্রেনের প্রসঙ্গ তুললেন, সেটা নিয়ে আর একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আপনি পর্যবেক্ষণ। এখন কেউ যদি জি হেঁটে স্যার, বেরোন বিষয়টা আরেক রকম, কিন্তু যানবাহন নিয়ে বেরোলেই যানজটে পড়ার সম্ভাবনা আছে। স্যার, এই যে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সারা দেশ থেকে ট্রেন ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, ঢাকায় তো 2.5 কোটি মানুষের বসবাস। 5% মানুষ এখানে যোগ দিলেও তো 10 লাখের বেশি লোক হওয়ার কথা, যেটা আমরা দেখেছি গত বছরের জুলাই আন্দোলনের সময় সাধারণ মানুষ ঢেলে পড়েছিল রাজপথে। তাহলে কি সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, কমে গেছে, যার যার কারণে বাহির থেকে লোক আনতে হচ্ছে? দেখুন, এটা তো একটা জাতীয় ঘোষণাপত্রের বিষয়, সেই জন্য জাতির আহ, সর্বত্র যে যেখানে বসবাস করেন সেখান থেকে টোকেন ইজমের একটা ফর্মুলা ধরে আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য এমনটি হয়তো আপনার সরকারি উদ্যোগে করা হচ্ছে। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন যে লোক সমাগমের জন্য আসলে তাদের আনা হচ্ছে না? আমি তো সেটা বলিনি, লোক সমাগমের জন্যই করা হচ্ছে। এখন ধরুন, রিপ্রেজেন্টেশন একটা ব্যাপার আছে, সব এলাকার লোক যদি এখানে এসে হাজির হন, তাহলে সবার প্রতিনিধিত্ব থাকলো এবং সেই সঙ্গে আপনার জনবল
দৃষ্টিকোণ থেকে দেখলে মোর দ্য ব্যারিয়ার, সেটাও কার্যকর করা গেল। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, 5 অথবা 8 আগস্টের মধ্যে আওয়ামী লীগ কিছু করবে বা শেখ হাসিনা কি ফিরবে? দেখুন, তারা তো ডেফিনেটলি বসে নেই, তারা তাদের মতো করে ঘর গোছাচ্ছেন, কোমর বাঁধছেন আশায়, এবং যদি কেউ স্থির লক্ষ্যে অগ্রসর হয়, সেটি চ্যাম্পিয়ন না হলেও রানার্স আপ হতে পারে, এটি আমরা সব সময় দেখে এসেছি। সুতরাং দেখা যাক অবস্থাটা কেমন দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ যে স্যার আপনি এই সময় দিয়েছেন, এবং সংক্ষিপ্ত সময় হলো আপনার এই অল্প সময়ের মধ্যে আসলে কথার মধ্যে অনেক বিস্তারিত ছিল, এবং দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে জুলাই ঘোষণাপত্র কেন্দ্রিক যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নেবে। যারা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, এবং আগামীতে নিশ্চয়ই আপনাকে পাবো সেই প্রত্যাশা রাখছি স্যার। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার। জি, সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি। জি, শুভরাত্রি স্যার। দর্শক শুনলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহর বিশ্লেষণ।